শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও রয়েছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময়ের মতোই শুভকামনা জানাচ্ছি। যারা রাঙা সকালে চোখ রেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আগামী 2 ঘন্টা গান এবং গল্পে আপনাদের সময় কাটবে। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি অধ্যাপক ডক্টর M.A. আজিজ, শিক্ষক এবং বন্যপ্রাণী গবেষক। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। জি, আমরা যতটুকু সময় পাবো অতটুকু সময়ের মধ্যে আমরা পুরোটা আসলে জানার চেষ্টা করি, কিন্তু আসলে তো এত অল্প সময় একজন মানুষকে আবিষ্কার করা সম্ভব নয়। তারপর একটু শৈশবটা যদি জানার চেষ্টা করি। গাজীপুর তো এমনিতেই খুব সুন্দর একটা জেলা, আমরা জানি। তো শৈশবটা আপনার গাজীপুরেই কেটেছে, কেমন ছিল শৈশব সব কিছু মিলিয়ে? হ্যাঁ, আমার জন্ম গাজীপুর জেলায়, তবে এটি কালিয়াকৈর উপজেলা। এটি একেবারেই পশ্চিম দিকে, অর্থাৎ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা আছে ঠিক সেটার পাশাপাশি। ফলে আমাদের এই উপজেলাটি গাজীপুরের মধ্যে হলেও মানুষের মনে ভেসে ওঠে যে আসলে গাজীপুর একটা শহর। তবে আমার যেই জন্মস্থান, যেই গ্রাম, সেটি হচ্ছে আসলে একটা গ্রাম, একেবারে প্রান্তে এবং বেশ নিচু এলাকা। তো সেই গ্রামে আমার জন্ম। ফলে একেবারে গ্রাম বলতে যা বোঝায় সেরকম একটি গ্রামে আমি বেড়ে উঠি। আমার সেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ধলেশ্বরী নদী। ফলে সেই নদীর অববাহিকার কারণে জায়গাটি নিচু। বর্ষাকাল হলে পুরো এলাকাতে পানি হয়ে যায় এবং তখন যে পাড়াগুলো থাকে, সাধারণত পাড়া নিয়ে তো গ্রাম হয়, ফলে পাড়াগুলো আলাদা হয়ে যায়। আমাদের চলাচলের তখন একমাত্র রাস্তা থাকে হচ্ছে নৌকা। ঠিক সেরকম একটা গ্রামে জন্মগ্রহণ করি। বাবা কি করতেন? আমার বাবা ছিলেন কৃষক, একেবারেই পুরোদমে কৃষক ছিলেন। আমার বাবা কৃষি কাজ করতেন, আমাদের জমি জমা ছিল। এবং আমার পড়াশোনা যেখানে করি, যে প্রাথমিক বিদ্যালয়, মঈননগর প্রাথমিক বিদ্যালয়, সেটি আবার আমাদের গ্রামে ছিল না। অর্থাৎ আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না, বেশ প্রত্যন্ত এলাকা বলা চলে আর কি। ওই সময় আমাদের গ্রামে বিদ্যুৎও ছিল না। ফলে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে আছে যে আমরা সন্ধ্যাবেলায় হারিকেন সেটা লাগানো হতো। আমাদের সময় এটাও মনে আছে যে তখন বল পয়েন্ট কলম ওইরকম ছিল না। যে সময় কথা বলছি সেটি হচ্ছে 84, 85 এরকম সময়। ফলে যে দোয়াত কলম ছিল সেগুলো ব্যবহার করেছি। পরবর্তীতে ধীরে ধীরে এটা আসে। আমার যে স্কুলটি ছিল সেটি পাশের গ্রামে ছিল, অনেকেই হয়তো চিনবেন, মির্জাপুর ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজের লাগোয়া দেয়াল ঘেঁষেই ছিল আমার স্কুলটি। ফলে আমার গ্রাম থেকে স্কুলে আসতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এটি শীতকালে পুরোটাই হেঁটে আসতাম। আর বর্ষাকালে বেশ কিছু অংশ নৌকায় করে আসতে হতো, যেটা হচ্ছে বৈঠা দিয়ে নৌকা চালানো হতো আর কি। আমরা বলতাম খেয়াঘাট। ছোট একটা নদীও ছিল, অর্থাৎ ধলেশ্বরীর একটা ছোট শাখা ছিল আবার পাশ দিয়ে। ফলে সেখানে খেয়া চলতো সারা বছরই। বর্ষাকালের লাইফটা আমাদের ছিল একেবারেই বন্দি জীবনের মতো। ফলে অনেক দূর নৌকাতে এসে তারপরে আবার 1 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম। আর হাই স্কুলের যে পড়াশোনাটি, সেটি হচ্ছে তার পাশেই আবার আরেকটি, অর্থাৎ একই মাঠে এক পাশে প্রাথমিক বিদ্যালয়, আরেক পাশে হচ্ছে হাই স্কুল। প্রাথমিক বিদ্যালয় শেষ করে আসলে হাই স্কুলে যাই। তবে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার আমার বেশ কিছু ঘটনা আছে, খুব ছোট ছোট, তারপরে আমি বলি। সেটি হচ্ছে আমি ক্লাস 3-তে আসলে প্রথমে ভর্তি হন। কারণ খুব ছোটবেলায় আমার গ্রামে আবার আমার নানা বাড়ি ছিল। নানা বাড়ি এবং মামারা ছিলেন বেশ ধর্মভীরু। ফলে ছোটবেলায় আমাকে মাদ্রাসায় দেওয়া হয়, কওমি মাদ্রাসায়। কিন্তু ওই সময়ের স্মৃতি আমার খুব মনে নেই। তবে আমার এটা মনে আছে যে আমি মামাদের সাথে ওই মাদ্রাসায় যখন যেতাম, প্রায় 30-40 কিলোমিটার হেঁটে যেতে হতো, মানে প্রায় সারাদিন লাগতো সেখানে পৌঁছাতে। 1 বছর সেখানে ছিলাম। ওই স্মৃতি আমার কিছুই মনে নেই। তবে আমি অসুস্থ হয়ে পড়ি এক পর্যায়ে। তখন আমার আব্বা বলেন যে তোমার আর মাদ্রাসায় পড়তে হবে না। উনি আমাকে নিয়ে আসেন, এনে বললেন যে তুমি বাড়িতেই থাকো, তুমি স্কুলে পড়ো। তখন আমার বয়স কিছু হয়েছে, ফলে আমার 1-2 আর আসলে পড়ার সুযোগ হয় নাই। একবারে ক্লাস 3-তে আমার খেলার সাথীর সাথে আমি একদিন স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার পরে ক্লাস 3-তে সে নিয়ে গেল তার সাথে, যেহেতু তার সমবয়সী ছিলাম। সে গিয়ে স্যারকে বললো, স্যারও আমাদের সাথে পড়বে।
স্যার বললেন যে ও পড়বে, ও কি পড়াও জানে? তো আমাকে স্যার একটা বই বের করে বললেন যে এখানে পড়ো, তো জাস্ট রিডিং পড়া আর কি। তা আমি খুব বেশি ভালো পড়তে পারতাম না তখনও বাংলা, যেহেতু আরবি পড়তাম। বললো যে তোকে তো ভর্তি করা যাবে না এখনই, তুই এখানেই ক্লাস কর, যেদিন তুই রিডিং পড়তে পারবি সেদিন তোর নাম ওঠাবো খাতায়। আচ্ছা। তো এরকম 1-1.5 মাস পরে হচ্ছে আমি পড়া শিখে গেলাম এবং আমাকে তখন ভর্তি করে নিল। এরকম পশ্চাৎপদ একটা পরিবেশে পড়ে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত হয়েছেন, এবং আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াটা এত সহজ বিষয় নয়। সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট না থাকলে টিচার হওয়া যায় না। এবং একই সাথে এটাও বলা সত্য যে এরকম জায়গাতে আমরা যারা বড় হয়েছে, বিশেষ করে 90 দশকের ছেলেমেয়ে বা তার আগের যদি বলি, তাদের লাইফের সবচেয়ে বড় অভাবটা ছিল হচ্ছে মেন্টরশিপ। গাইড করার মতো কেউ ছিল না। এবং সেখানে আপনার গল্পটা কি আমরা জানবো, তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের একটু জানাতে চাই আমরা। অধ্যাপক ডক্টর এম এ আজিজ 25 বছর যাবৎ বাংলাদেশের বন্যপ্রাণীর গবেষণা সংরক্ষণে নিরলসভাবে কাজ করে চলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগ থেকে 2000 সালে স্নাতক এবং 2002 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তর পর্যায়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের হাতির সংখ্যা এবং হাতি ও মানুষের সংঘাত নিয়ে গবেষণা শুরু করেন। পরে তিনি শেরপুর, জুড়ি, চুনতি ও টেকনাফ বনাঞ্চলের হাতির উপর নানা গবেষণায় নেতৃত্ব দেন। এম এ আজিজ IUCN-এর এশিয়ানের হাতি বিশেষজ্ঞ দলের একজন সক্রিয় সদস্য। 2017 সালে যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ কেন্ট থেকে তিনি সুন্দরবনের বাঘের জিনতত্ত্ব ও পপুলেশনের উপর PhD করেন। তার গবেষণার গুরুত্ব বিবেচনায় 2018 সালে ইউনিভার্সিটি অফ কেন্ট তাকে ডারেল ট্রাস্ট ফর কনজারভেশন বায়োলজি পুরস্কার দেয়। দেশের বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণে অবদান রাখায় 2023 সালে বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদকে ভূষিত হন তিনি। এশিয়ান হাতি, মেছো বিড়াল, বাদুড়, নদীর শুশুক, সুন্দরবনের বাঘ, কুমির ও হরিণ নিয়ে নানা গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন এম এ আজিজ। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি। সম্প্রতি রাঙামাটির বনে গোলাপি হাতির দেখা পেয়েছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ। আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছে। ছোটবেলার কথা শুনছিলাম এবং যে পরিবেশে আসলে বড় হয়েছেন সেগুলোর গল্পও শুনছিলাম। একটু জানতে চাই, পরিবারে আর কে কে ছিলেন, ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন, আমি সবার বড়। আচ্ছা। আমার পরে আমার বোন, তারপরে এক ভাই, তারপরে এক বোন। বড় সন্তান নিশ্চয়ই বেশ আদরের ছিলেন একরকম, বলতে পারি, আবার একটা দায়িত্ববোধও বোধহয় কাজ করেছে। একটা দায়িত্ববোধ ছিল এবং আমার আব্বা বলতেন যে আমি কৃষক হয়েছি, আমি এটা ভালোবাসি, কিন্তু তোমাকে পড়াশোনাও করতে হবে, তুমি কৃষিকাজেও আমাকে সহযোগিতা করবে। আমি যখন ফিরে আসলাম তো তখন আমি সব ধরনের কৃষিকাজই করেছি আমার বাবার সাথে, হাই স্কুল পর্যন্ত বলা যায়। এবং তবে আমি আমার একটা ঘটনার কথা মনে আছে, সেটা হচ্ছে ক্লাস মানে প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু আমি 3য় শ্রেণীতে ভর্তি হলাম, ফলে আমার উপস্থিতিটা ওইরকম ছিল না। আমি পড়াশোনায় যেহেতু খুব দুর্বল ছিলাম, নতুন ঢুকেছি, বন্ধু ওরকম ছিল না। আমি ক্লাস 6-এ যখন যাই তখন পড়াশোনার একদিন যেটা হয়, আমার যেহেতু কৃষিকাজে হেল্প করতে হতো খুব বেশি, আমি একদিন একটা পড়া পারিনি একটা ক্লাসে। আমার এক শিক্ষক আমাকে খুব মানে ব্যত্রাঘাত করেন খুব প্রচণ্ডভাবে। আমার ওই স্যারের কথা এখনো মনে আছেন, উনি বেঁচে নেই। উনি আমাকে বলেছিলেন আষাঢ়ে গল্প এর বাগধারা অর্থ কী, আমি সেটি বলতে পারিনি। তখন উনি আমাকে প্রচণ্ডভাবে মারেন। আমি যখন বাড়িতে ফিরি, আমার মনের মধ্যে দুটো বিষয় কাজ করছিল। একটা হচ্ছে হয় স্কুল ছেড়ে দিব, আর না হলে আমি পড়াশোনা করব। আমি কোনটা করব এটা আমি ভাবছিলাম। আমি বাড়িতে এসে এটার বলিনি, কিন্তু ভাত খাওয়ার সময় হঠাৎ করে আমার আম্মা আমার হাত দেখলেন যে এখানে দুটো বেতের লাল হয়ে দাগ উঁচু হয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলেন হাতে কি হয়েছে? আমি বললাম এই হয়েছে। তখন উনি বেশ কষ্ট পেলেন, বললেন যে পড়াশোনা করো না, এই জন্য এই অবস্থা, তোমাকে পড়াশোনা করতে হবে। তখন আমার জিদ চাপলো যে আমি এই হচ্ছে আমার শেষ মার খাওয়া, আমি আর কোনোদিন মার খাবো না। এটা কোন ক্লাস? এটা ক্লাস 6-এ। 6, আচ্ছা।
ফলে আমাদের ওই হাই স্কুলে চারপাশ থেকে তো ভালো ভালো স্কুলের ছাত্ররা আসে, স্বাভাবিকভাবেই স্যাররা তাদেরকে চিনি যে ওই স্কুলের সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু আমি যেহেতু পড়াশোনায় ওরকম ভালো ছিলাম না, 7-এ গিয়ে আমি 4th হয়ে গেলাম। আমি পড়াশোনা করে যখন আমি সিরিয়াস হলাম পড়াশোনাতে, আমি চতুর্থ হলাম। আমাদের প্রায় 150-200 স্টুডেন্ট ছিল। তখন আমাকে বললো যে এ আবার কে, আচ্ছা, কোথা থেকে সে এরকম একটা নজরে পড়া হলো। হ্যাঁ, এভাবে করতে করতে আমি ক্লাস 8-এ গিয়ে তৃতীয় হলাম, নবম শ্রেণীতে গিয়ে তৃতীয় হলাম। বাহ, কিন্তু নবম শ্রেণীতে গিয়ে আমার জীবনে আমাদের পরিবারে আরেকটি বড় ধরনের বিপর্যয় হয়। সেটি হচ্ছে নভেম্বর মাসের 14 তারিখ, সেটি 1992 সালে আমার বাবা মারা যান। আচ্ছা, তখন যেহেতু কৃষি নির্ভর পরিবার, আম্মাও এগুলো করতেন, জমি জমা ছিল, আমাদের পরিবার ভালোই চলতো, বেশ জমি জমা ছিল। কিন্তু এই পরিবারের এই জমি জমার কী হবে, কৃষিকাজের কী হবে, এটা কে দেখবে? আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। আমি 3-4 মাস বাড়িতেই বসে থাকলাম এবং এই কৃষিকাজ দেখি, কিন্তু আমার মনটা খুবই খারাপ, মানে আমি বিষণ্ণতায় থাকতাম সব সময়। আমি হাসি খুশি ছিলাম, কিন্তু আমার হাসি টাসি ওই রকম আর ছিল না তখন। 3-4 মাস পরে আমার আম্মা বললেন যে তুমি আবার পড়াশোনা শুরু করো, এই জমি জমা আমি দেখব। আচ্ছা, তখন রাখাল রাখা হলো, কিন্তু রাখাল দিয়ে তো আর আসলে হয় না। এভাবে কিছুদিন চললো। আমি আবার 3-4 মাস পরে পড়াশোনায় ফিরে গেলাম। সেই সময়টা রিকভার করা আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু আমার আম্মা ছিলেন হচ্ছে পিলারের মতো, বলতেন যে জমি জমা যা হয় হোক, তুমি পড়াশোনা করো। বাহ, তখন ছোট ছোট আমার 3 ভাই বোন, একজন আমার যে পরের জন ও স্কুলে যায়, আর বাকি ওরা তো একেবারেই ছোট। মাকে বোঝার মতো আপনারই তখন হচ্ছে এক হলো দায়িত্ব, তারপরে হচ্ছে সংসারের এই খরচ, জমি জমা কে দেখবে, এই সমস্ত একটা অবস্থায় হলো। কিন্তু আমার কাছে মনে হলো যে এই দম বন্ধ অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে হয়তো আমাকেই পড়াশোনা করতে হবে, আমাকে দাঁড়াতে হবে। আমি ক্লাস আপনার 10ম শ্রেণী থেকে আমি প্রথম হয়ে গেলাম। ওই অবস্থার মধ্য থেকেও আমি এবং আমাদের স্কুল এবং উপজেলাতে প্রথম দিকে আমি রেজাল্ট করলাম। অর্থাৎ আমাদের কেন্দ্রটা ছিল হচ্ছে মির্জাপুর একটা স্কুলে, আমরা এসএসসি পরীক্ষা দিই। আচ্ছা, সেখানে আমার 2জন শিক্ষকের কথা আমি বলে রাখি, আমি যদি ভুলে যাই। আমার 2জন শিক্ষক ছিলেন সেখানে, আমাকে খুবই ইন্সপায়ার করেছেন। শিক্ষক এখনো বেঁচে আছেন, আমি প্রায় দেখতে যাই তাদের। একজন অসুস্থ, একজন গণিতের শিক্ষক, একজন বিজ্ঞানের শিক্ষক। আমি প্রায় তাদের বাড়িতে যাই দেখতে, খোঁজ খবর নিই, খুব খুশি হন। আমাদের একজন শিক্ষক ছিলেন গণিত, যিনি পড়াতেন সুশীল চন্দ্র সরকার। আচ্ছা, আমি বেশ কিছুদিন আগেই গিয়েছিলাম, উনি অসুস্থ। উনি অসুস্থ অবস্থায়ও পুরো গ্রাম আমাকে নিয়ে ঘুরেছেন এবং বলেছেন যে ও হচ্ছে আমার ছাত্র ছিল, ও এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও আমাকে দেখতে এসেছে। উনি ওই ঘুরে ঘুরে ওই গ্রামে বিভিন্ন মানুষের কাছে বলছিলেন। এবং স্যারের গর্ব দেখে আমার খুব খুব ভালো লাগছিল, আমার চোখে পানি চলে আসছিল যে, আর স্যারও মানে কান্নাকাটি করছিলেন। এবং স্যার খুব ভালো গান গাইতেন। আমাকে একটা গান শোনালেন উনি, মানে বলা যায় আমার জীবনের সাথে ওই গানটা যায়, মানে আমাকে কতটা ভালোবাসেন উনি, সেই রকম একটা গান আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আরেকজন শিক্ষক ছিলেন, উনি বিজ্ঞান পড়াতেন, উনি আব্দুল খালেক। আচ্ছা, উনি এখনো আমাকে ফোন করেন, প্রায় সপ্তাহে তো করেনি, মাঝে মধ্যে প্রতিদিন করেন। এবং ফজরের নামাজের সময় উনি আমাকে নামাজ পড়ার জন্য, আজান যখন হয় উনি উঠেন, তখন আমাকে ফোন করেন যে ওঠো নামাজ পড়ো। মূলত এই ঘটনাই আপনাকে গাইড করে। এবং স্কুল শিক্ষক যে যাদের কথা আপনি বলছিলেন, ওই সময়টাতে জীবনে কি চিন্তা করতেন যে বড় হয়ে শিক্ষক হবেন, এরকম কোনো পরিকল্পনা ছিল কি আদৌ? ঠিক সেরকম না। আসলে ওই রকম একটি পরিস্থিতিতে এ ধরনের চিন্তা করাটা আমার কাছে এখন মনে হয় যে আসলে খুব কঠিন, যে এরকম আমি এই হতে চাই। কারণ জীবনের যেই ঘাত প্রতিঘাত, এই সময় আসলে সারভাইভ করাটাই হয়তো একটা বিষয় থাকে যে ঠিক আছে আমি পড়াশোনা করি, বড় হয়ে কি হবে সেরকম কোনো পরিকল্পনা ছিল না। তবে আমি যখন কলেজে ভর্তি হই, সেটিও ছিল একটা আরেকটি যুদ্ধ বলা যায়। কারণ স্কুলেতে পড়াশোনা করেছি বাড়ি থেকে, সেটা 1.5 কিলোমিটার দূরে হলেও অসুবিধা হয়নি। কিন্তু কলেজে কোথায় যাব? যেটা নিকটবর্তী কলেজ হচ্ছে টাঙ্গাইলে করটিয়া সাদত কলেজ। আচ্ছা, ফলে এটি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম
এবং আমাকে যে গাইড করবেন সেরকমও আসলে কেউ নেই। আবার আর্থিক অবস্থা সব কিছু মিলিয়ে আমি একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। তখন আমাদেরই পাড়ার এক পাড়া আত্মীয় বলা যেতে পারে, উনি মানিকগঞ্জের শিবালয় মানে একেবারে আরিচা ঘাটের এরকম একটি জায়গায় চাকরি করতেন। ওনার সন্তান ছিল। উনি একদিন আমাদের গ্রামে ফিরে আসলেন, এসে বললেন যে আমার অবস্থা যখন জানলেন তখন বললেন তুমি এক কাজ করো, তুমি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ভর্তি হও, আমার বাসায় থাকবা, আমার ছেলে মেয়েকে পড়াবা, আর লজিং থেকে পড়াশোনা, লজিং যাকে বলে আর কি। তো আসলে ওই যা হয় ওরকম অবস্থায় একটা এগুলো বিবেচনা করার মতো সিচুয়েশন ছিল না আসলে। মানিকগঞ্জ কোথায় আর শিবালয় কোথায় এই ধারণাও আমার মধ্যে ছিল না, কারণ আমি দেখিওনি কোনোদিন। দূরত্ব কতটুকু তাও জানি না। পরবর্তীতে দেখলাম যে এটা আসলে 30 কিলোমিটার আমাকে জার্নি করতে হতো কলেজে। ওনার বাসায় গিয়ে উঠলাম, ভর্তি হলাম। কিন্তু পড়াশোনা, কলেজে পড়াশোনা এখন যেরকম মানে খুবই ভাস্ট একটা সিলেবাস, তখনও ঠিক এরকমই ছিল। এবং তখনও কিন্তু ওই শিক্ষকদের কাছে পড়া, প্রাইভেট পড়া যাকে বলি, সেগুলো ছিল। কিন্তু প্রাইভেট পড়ার মতো পরিস্থিতি আমার আর্থিক এবং সব দিক থেকেই আসলে ছিল না। আবার প্রতিদিন জার্নি করতাম, ফলে আমার ওই সময়টাও খুব বেশি ভালো যায়নি। কিন্তু মোটামুটি রেজাল্ট, অর্থাৎ তখন স্টার মার্ক বলতো। আমি এসএসসিতে স্টার মার্কেরও অনেক উপরে ছিল, কিন্তু এইচএসসিতে আমি স্টার মার্ক থেকে অল্প একটু কম পেলাম। তারপরেও আমি ছিলাম যে যাক, এই স্ট্রাগল করে যে আমি এটি করতে পেরেছি এটি হচ্ছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে এর মাঝে আমার একটা মানে ওই কলেজে পড়ার ঠিক শেষের দিকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদিন বন্ধুদের সাথে বেড়াতে আসি। আচ্ছা। এসে ক্যাম্পাসটা দেখে আমার খুব ভালো লাগে, বিশেষ করে মুক্ত মঞ্চ একটা জায়গা আছে আমাদের। সেই মুক্ত মঞ্চের জায়গাটা দেখে আমার কাছে মনে হলো, এবং পুরো ক্যাম্পাসটাই ঘুরে দেখেছি, মনে হলো যে বাড়ির কাছে এরকম একটা বিশ্ববিদ্যালয় আছে, আমার যেহেতু এরকম অবস্থা, তাহলে আমাকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। ওই বিশ্ববিদ্যালয়ে দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আমার মধ্যে তখন আবার আরেকটা ডিটারমিনেশন কাজ করা শুরু করলো যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু ততদিন আমি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি, মেডিকেলের গাইড পড়ছি, এটা করছি সেটা করছি, বাড়িতে বসে বসেই করছি। কোচিং করার মতো ঢাকায় এসে কোচিং করা আর ওই এলাকাতে কালিয়ে করে কোনো কোচিং সেন্টার নেই, ফলে গাইড পড়ে এরকম চিন্তা করছি। কিন্তু আমার কাছে মনে হলো ওই জাহাঙ্গীরনগরের যেই এক্সপিরিয়েন্সটা, আমি ভাবলাম যে কোনো সাবজেক্টই হোক আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কারণ এটা আমার বাড়ির কাছে, আমার আসা যাওয়াতেও খরচ হবে না, আর এটা যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, ফলে আমার এখানে থাকাটাও হয়তো আমার অসুবিধা হবে না। আমি শুধুমাত্র পরীক্ষা দিয়েছিলাম মেডিকেলে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মেডিকেলে যেহেতু মাঝপথে আমি প্রিপারেশন ছেড়ে দিয়েছিলাম যে আমি মেডিকেলে ভর্তি হব না, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে চান্স পেলাম। তারপরে শুরু হলো পড়াশোনা। কিন্তু প্রথম দিকে পড়াশোনাটা খুব ভালো লাগতো না, ওই প্রাণীবিদ্যার বিষয়টা অতটা ভালো লাগতো না। আমি গণিতে খুব ভালো ছিলাম। কিন্তু 2-3 মাস যাবার পরে মনে হলো যে ওই যে শিক্ষকের কথা বলছিলাম, আমার এক শিক্ষক, গণিতের শিক্ষক বলতেন, যদিও কথাটা একটু অন্যরকম, যে তুমি যদি চোরও হও তাহলে সর্দার হলে কিন্তু সুবিধা আছে। আমার কাছে মনে হলো ঠিক আছে, আমি প্রাণবিদ্যায় পড়বো, দেখি এখানে কি আছে। আমার যেহেতু এত চাপ, পারিবারিক একটা চাপ আছে, আমি বড় ছেলে, তখন আমার পারিবারিক অবস্থাটা আরো খারাপের দিকে যাচ্ছে, কারণ হচ্ছে ছোট ভাই বোন, আর কৃষি অবস্থাটাও তখন খারাপের দিকে চলে গেছে। এটি আমার আম্মা ম্যানেজ করতে পারছিলেন না, জমি জমা বিক্রি করে দিতে হচ্ছিল, নানান কিছু। ফলে আমি ভাবলাম যে আমি প্রাণীবিদ্যায় পড়ব। শুরু হলো আবার প্রাণীবিদ্যা পড়া। আমি প্রথম বর্ষে প্রথম হলাম, দ্বিতীয় বর্ষে প্রথম হলাম, এবং স্নাতক পরীক্ষাতেও আমি ফার্স্ট হলাম। 4 জন ফার্স্ট ক্লাস পেয়েছিল ওই সময়, আমি প্রথম হলাম। আমি মাস্টার্সে গিয়েও প্রথম শ্রেণীতে প্রথম হলাম। তখন আমার মধ্যে মনে হলো যে আমি শিক্ষক হব। এর আগ পর্যন্ত আমার কাছে আসলে শিক্ষক হওয়ার যে পরিকল্পনা ওই রকম কিছুই ছিল না। আমি যখন রেজাল্ট এরকম করলাম তখন আমার কাছে মনে হলো যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। এই শেষ করেই আসলে আমার বিশ্ববিদ্যালয় জীবন বলা যায়। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো শিক্ষকের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে আমার দুজন শিক্ষকের নাম আমি বলবো। আমার একজন হচ্ছেন প্রফেসর মোস্তফা ফিরোজ, উনি বন্যপ্রাণী নিয়ে গবেষণা করেন। ওনার আন্ডারে আমি আমার এমএসসি গবেষণা, হাতির গবেষণাটা করি। আমার গবেষণার শুরু বলা যায় আর কি। আচ্ছা। পরবর্তীতে ওই সময়ই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন, উনি এখন অবসরে গিয়েছেন, প্রফেসর আনোয়ারুল ইসলাম। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। এই দুজন মানুষের ইনফ্লুয়েন্স, বিশেষ করে প্রফেসর আনোয়ারুল ইসলাম, ওনার ইনফ্লুয়েন্স বিশ্ববিদ্যালয় জীবনে আমার লাইফে সবচেয়ে বেশি। উনি এখনও আছেন। উনি ওয়াইল্ড টিম নামে একটা অর্গানাইজেশন চালান। সেই প্রতিষ্ঠানের সাথেও আমি যুক্ত আছি, যেটা বাঘ নিয়ে কাজ করে সুন্দরবনে। আপনি বিশ্ববিদ্যালয় টিচার হওয়ার আগে কি বিসিএস ক্যাডার হয়েছিলেন? আমি বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হই তখন 2002 সালের শেষের দিকে থিসিস জমা হয়। আমাদের রেজাল্ট হয় 2003 সালের প্রথম দিকে। আচ্ছা। আমি তখন ওই আমার প্রফেসর আনোয়ারুল ইসলাম, ওনার নেতৃত্বে বাংলাদেশের উল্লুক নিয়ে একটা গবেষণা চলছিল। ওই প্রকল্পে আমি একজন সহযোগী হিসেবে কাজ শুরু করি। তার কিছুদিন পরে আমি ঢাকার ধানমন্ডিতে কুডা কলেজ নামে একটা কলেজ আছে, কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সেখানে লেকচারার হিসেবে যোগদান করি। তার একই সাথে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এমফিলে ভর্তি হই। আচ্ছা। যে আমি শিক্ষকতার পাশাপাশি আমি শুক্র শনিবার গিয়ে আমি আবার বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করতাম। এভাবে করে আমি 2005-এ, তার আগে হচ্ছে আবার বিসিএস আমি প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ শিক্ষক হওয়ার আগে বিসিএস? জি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াটা আসলে সহজ কথা নয় আর কি। অনেক কিছু শিক্ষা ক্যাডারের চেয়ে আপনি ডেফিনেটলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াটাই একটা লোভনীয় চয়েস। আমি যদি একটু আপনার কমনওয়েলথ স্কলারশিপের জায়গায় আসতে চাই, এমফিল কত বছর লাগলো আপনার এখানে কমপ্লিট করতে? আমার এখানে 3 বছর লেগেছিল। 3 বছর, ইউ আর লাকি এনাফ। জি, পাবলিক বিশ্ববিদ্যালয় আর কি আসলে। ওকে, পাবলিক বিশ্ববিদ্যালয় 3 বছরে অনেক সময় হয় না। জি, এটা হচ্ছে বিশেষ। সো আপনি এমফিল কমপ্লিট করেই কি দেশের বাইরে গেলেন, নাকি এমফিল করার পাশাপাশি চলে গেলেন? এটা এমফিল করার পরে কি আপনি মাস্টার্স করলেন কমনওয়েলথে? আমি না, পিএইচডি করেছি। ডাইরেক্টলি আপনি পিএইচডি করেছেন ওখানে? সেটা আপনার কি এমফিলটাই ওখানে পিএইচডি? না, এটা একেবারে আলাদা ডিগ্রি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি। আর পিএইচডি ডিগ্রিটা হচ্ছে পরবর্তীতে আমি সরাসরি পিএইচডিতে ভর্তি হই হচ্ছে ইউনিভার্সিটি অফ কেন্টে। এটা কমনওয়েলথ স্কলারশিপ? কমনওয়েলথ স্কলারশিপের আওতায় ওপেন কম্পিটিশন, যেটা বিশ্ববিদ্যালয় অনেক সময় নমিনেশন দেয়। আমি কিন্তু 2003-এর পরে 4.5 বছর চাকরি করি হচ্ছে কলেজে ঢাকায়। এরপরে 5 এপ্রিলে হচ্ছে মার্চে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে জয়েন। তার মানে আপনি কমনওয়েলথ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে জয়েন করার অনেক পরে। ওকে, ফাইন। সো এটা এখন ক্লিয়ার হলাম আমরা। সো ওখানে কি আপনার কি ফাইন্ডিংস ছিল, আপনার পিএইচডি ফাইন্ডিংস? আমার কাজ ছিল, আমার শুরু থেকেই ছিল যেটা হচ্ছে যে আমি 2009 সাল থেকে সুন্দরবনের গবেষণার সাথে সংযুক্ত হই। কিন্তু সুন্দরবনে আমি যাই 1999 সালে, প্রায় আজকে থেকে 25 বছর আগে প্রথম। এবং সেবার প্রথমবারে গিয়ে আমি বাঘ দেখি। আচ্ছা। সুন্দরবনে বাঘ দেখা কিন্তু সহজ নয়। মানুষ মনে করে যে গেলেই হচ্ছে বাঘ হামলে পড়বে বা বাঘ দেখা যাবে। আমার অনেক শিক্ষক আছেন যারা 40 বছর সুন্দরবনে গবেষণা করেন কিন্তু বাঘ দেখেন। আমি প্রথমবার গিয়ে যখন বাঘ দেখি, বাঘ দেখাটা আমার শরীরের মধ্যে যে শিহরণ তৈরি করে, এটা আমি এখনো ফিল করি। কি অবস্থায়, কোন সময়ে, কিভাবে বাঘটা দেখেছি আমি এখনো মনে করতে পারি। তো যাই হোক, সেই ঘটনাটা আমার হয়তো রেখাপাত করেছিল আমার ইয়েতে। আমি 2009 সালে যখন সুন্দরবনের গবেষণায় যুক্ত হই, তখন থেকে আমাদের সুন্দরবনের বনটা আসলে অন্যান্য বনের মতো নয়। এই বনটা ম্যানগ্রোভ বন, এর 30% পানি, নদী নালা খাল বিল, আর বাকি অংশটা বন। কিন্তু এই বনটাও জোয়ারের সময় তলিয়ে যায় অধিকাংশ জায়গা, এবং শ্বাসমূল আছে, এটা হাঁটা যায় না। ফলে এখানে বাঘ গণনা করাটা ডিফিকাল্ট। ট্র্যাডিশনালি যেই পদ্ধতি ব্যবহার করা হয়, এখানে এটি হতো না। আমি চিন্তা করলাম যে কেন সুন্দরবনের বাঘ গণনা করা যাবে না। তখন আমি এই বাঘ গণনাগুলো করা হতো ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে, যেটা রিমোট সেন্সিং ক্যামেরা বসিয়ে দেওয়া হয়, বাঘের ছবি তোলা হয়, এর ডোরা দেখে বাঘ আলাদা করে কিছু মডেলিং করে এই বাঘের সংখ্যাটা বের করা হয়। আমি ভাবলাম সুন্দরবনে যেহেতু ক্যামেরা ট্র্যাপ দিয়ে ছবি তোলা খুব কঠিন, তাহলে ডিএনএ দিয়ে করা যায় কিনা। আমি এখন বাঘের ডিএনএ আমি কিভাবে পাবো? বাঘের ডিএনএ পাওয়ার একটা উপায় হচ্ছে বাঘের মল থেকে। আচ্ছা। আমি এই বাঘের মল সংগ্রহ করে এই প্রকল্পটি আমি ইউনিভার্সিটি অফ কেন্টে জমা দিই, যে আমার পিএইচডির জন্য। আমার দীর্ঘদিনের ইচ্ছা হচ্ছে যে সুন্দরবনের বাঘ নিয়ে আমি গবেষণা করব, যদি আমি শুরু করেছিলাম হাতি নিয়ে। কিন্তু বাঘের গবেষণায় যেতে যেতে এক পর্যায়ে মনে হলো যে না, সুন্দরবনটা আমাদের এখনো অজানা।
এই বনটা সম্পর্কে সাধারণ মানুষ তো জানেই না, আমাদের বিজ্ঞানীদের কাছেও এটা একটা রহস্যময় একটা জায়গা। একদম। ফলে আমি সেই জায়গা থেকে এই প্রকল্পটা জমা দিই, তারা গ্রহণ করে এবং তারা বলে যে ঠিক আছে, ফান্ডিং যদি হয় তুমি শুরু করতে পারো। ঠিক একই সময়ে আমি কমন স্কলারশিপের জন্য আমাদের ইউজিসির মাধ্যমে আবেদন করি, সেখানে আমি সিলেকশন পাই। সুন্দরবনের বাঘ নিয়ে গবেষণা করা শুরু করেছিলেন, সেখান থেকেই শুনি। আমি সুন্দরবনের বাঘ নিয়ে আমার যে পিএইচডির কাজ সেটি শুরু করি 2013 সালের সেপ্টেম্বরে। কিন্তু তার আগে আমার পরিবারে আবার আরেকটি বড় ধরনের বিপর্যয়ে পড়ি। সেটি হচ্ছে আমি কমন স্কলারশিপের যে চিঠিটি, এটি এখনো হয় কিনা জানি না, তখন কমন স্কলারশিপের যিনি প্রধান, ওনার সিগনেচারে একটা সুন্দর সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হতো যারা যারা নমিনেটেড হতেন আর কি। তো আমি সেটির জন্য অপেক্ষা করছিলাম। তার আগে আমি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমি পিএইচডি করার জন্য খুব ডেসপারেট ছিলাম, কারণ এবং আমার উদ্দেশ্য ছিল যে আমি দেশের বাইরে করব, বাংলাদেশে করব না। আমি ঠিক তারই আগে দক্ষিণ কোরিয়ার কুকমিন ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপে ভর্তি হই। এবং সেটি শুরু করার জন্য আমাকে বারবার তাগাদা দিচ্ছিল, যেতে হবে যেতে হবে। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার কমন স্কলারশিপ হবে, ফলে আমি সেখানে ভর্তি হয়েও যাচ্ছিলাম না। আমি বারবার চেষ্টা করছিলাম একটা মাস ঠিক ডিলে করা যায়। আমার আম্মা ঠিক ওই সময়ে হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে 2012-তে। কিন্তু তখন আমরা আবার ওনাকে নিয়ে হসপিটালে কেমো দেওয়া, এটা দেওয়া, সেটা দেওয়া। কিন্তু তার আগে বলে রাখি, বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগে আবার আমি বিসিএস শিক্ষা ক্যাডারও ওই সময়ে তৃতীয় হই পূর্ব বাংলাদেশে তখন। কিন্তু তখন জয়েন না করে আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। আসলে 1-2 মাসের ব্যবধানে বিসিএস এর যেটা জয়েন ছিল, ঠিক তার আগে আগে আমার বিশ্ববিদ্যালয় হয়ে যায়, আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। কিন্তু আমার আম্মা যখন ক্যান্সারে আক্রান্ত হলেন, তখন আবার আমার পরিবারে একটা বড় ধরনের তৈরি হলো। ইতিমধ্যে আমি বিয়ে করেছি, আমার ওয়াইফ আবার হচ্ছে বিসিএস ক্যাডার, ঠিক একই বিসিএসে ও জয়েন করে আর কি। ফলে তার পোস্টিং আবার হচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজে, প্রথম পোস্টিং। ফলে আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমার আম্মা তখন গ্রামেই থাকতেন যেহেতু জমি জমা। আমার ওয়াইফ যে আমার সহপাঠী ছিল, ও খুবই ভালো বন্ধু আমার এখনো, ও হচ্ছে সাতক্ষীরা। তখন আমাদের একটা ছেলে হয়েছে। ফলে এই সব কিছু সামাল দেওয়া একটা খুব কঠিন হয়ে পড়ে। যদিও আমি বিশ্ববিদ্যালয়ে তখন জয়েন করেছি, কয়েক বছর হয়েছে। তখন আমার আম্মার চিকিৎসা নিয়ে আমি খুবই এই অবস্থায় ছিলাম, কেমো দেওয়া, এই হসপিটাল সেই হসপিটাল, এটা করতে করতে। এবং একদিন আমার আম্মা বললেন যে, প্রথম দিকে আমি ওনাকে জানাইনি আর কি। একদিন নামাজ পড়তে গিয়ে আমি যেদিন প্রথম জানলাম, নামাজ শেষ করে আমার খুব কান্না পাচ্ছিল আর কি। আমি হাত উঠিয়ে খুব মোনাজাত করছিলাম, আর সেই কান্নাটা আমি থামাতে পারছিলাম না। সেদিন আমার আম্মা বুঝতে পারেন, কারণ ওনার কিছু অসুখ ধরা পড়ছিল, কিন্তু আমরা বলছিলাম না কি হয়েছে। সেদিন উনি বুঝতে পারেন যে ওনার বড় কিছু হয়েছে আর কি। তখন উনি বলেছিলেন যে, তুমি শান্ত হও, তুমি আমার যাই হয়েছে সেটা আল্লাহর হয়তো একটা আছে, প্ল্যান আছে। তুমি তো তোমার মতোই ভালো থাকবে, তুমি অনেক কিছু করতে পারবে, অনেক বড় হবে। সেদিন এই কথাগুলো আমার এখন মনে পড়ে। যাই হোক, আমি যে কমনওয়েলথের জন্য স্ট্রাগল করছিলাম, তখন আম্মা এটা জানতেন। আমার আম্মা মারা গেলেন মার্চ মাসের 3 তারিখে। ঠিক 1 মাস পরে আমি কমনওয়েলথের চিঠি পেলাম। সেই চিঠি পেয়ে আমি হাউমাউ করে কান্না শুরু করলাম। এটা হচ্ছে শুধু আমার আম্মার জন্য হয়তো আমি পেয়েছি। তারপরে সেপ্টেম্বরে চলে যাই হচ্ছে আমি ইংল্যান্ডে। আমার যেহেতু ফিল্ড ছিল সুন্দরবন, ফলে আমার আবার এই দেশে এসে সুন্দরবনের বাঘ যেটা দেখা যায় না সেটা গণনা করা, আবার মল থেকে, এটি অনেক বড় একটা চ্যালেঞ্জের এবং রিস্কের কাজ। কিন্তু আমি এটি নিয়েছিলাম চ্যালেঞ্জ হিসেবে, যেহেতু আসলে আমার লাইফে এত চ্যালেঞ্জ এসছে, তখন আমার কাছে মনে হয়েছিল যে এটিও আমি পারবো। এবং এটার পেছনে আর্থিক বিষয় ছিল অনেক বড়। আমি আমেরিকা থেকে খুব বড় একটা ফান্ড পাই এবং ইউএসএআইডি থেকে একটা ফান্ড পাই। এই দুটো মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা খরচ হয় আমার। আমি 50 জন মানুষ হায়ার করি, জেলে এবং মাওয়ালি, তাদেরকে আমি ট্রেন আপ করি।
কিভাবে মল সংগ্রহ করবে, কিভাবে মল সংগ্রহ, যেহেতু তারা বনে যায়, তারা জানে, আমাদের চাইতে বেশি জানে যে বাঘ কোথায় থাকে, কোথায় ঘুমায়, কোথায় খায়। ফলে আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী দিয়ে, গবেষক দিয়ে এটি হবে না। আমি ওই জেলে বাওয়ালি যারা ইয়াং, স্থানীয় যারা সুন্দরবনের উত্তর পাশে বসবাস করে, এদেরকে হায়ার করলাম। ইয়াং যারা হচ্ছে মোবাইল চাপতে পারে বেশ ভালোই, এদেরকে আমি জিপিএস ট্রেনিং দিলাম, ছোট্ট একটা ডিভাইস যেখানে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা যায়। এটি করে আমি প্রায় আমার তখন 11টা বোট, ফিশিং বোট হায়ার করলাম। আচ্ছা। তার সাথে আমার সার্ভে বোট, 50 জন মানুষ, এদেরকে ট্রেনিং দিয়ে এদেরকে সুন্দরবনে নামিয়ে দিলাম। জিপিএসে ম্যাপিং ট্যাপিং করে কোথায় কিভাবে যেতে হবে সব কিছু তারা জানে। এই করে আমি 8 মাস সুন্দরবনে থাকি। তখন আমার ফ্যামিলির সাথে আমি একবার দেখা করেছি 8 মাসে। সুন্দরবন দেশ, তারপরে হচ্ছে আমি আসতে পারিনি, কারণ ওই মানুষের খাবার দাবার থেকে শুরু করে তাদের চিকিৎসা, আমার সবসময় একটা কাজ করতো যে একজন মানুষ যদি বাঘের কবলে পড়ে মারা যায় তাহলে কি হবে। কারণ এই গবেষণা মাঝপথে অনেক লোকজন চলে যায় ভয়ে, এবং আমাকে প্রশ্ন করে যে আমি যদি মারা যাই কি করবেন আপনি, আমার ফ্যামিলিকে কি করবে, সিকিউরিটি। আমি ওই অ্যাম্বুলেন্সও রেডি রাখতাম, মানে সুন্দরবনের পাশে অ্যাম্বুলেন্সের সাথে আমার কমিউনিকেশন ছিল যে কোনো লোক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমার সাথে স্পিড বোট ছিল, তাকে যাতে আমি দ্রুত সময়ের মধ্যে হসপিটালে নিতে পারি। আমার এই সমস্ত কিছু করতে হয়েছে, ব্যাকআপ সাপোর্টগুলো, মানুষের ওয়েলফেয়ার তো আমাকে দেখতে হবে, তার জীবনও দেখতে হবে। ফলে এগুলো আমাকে করে আমি প্রায় 600-র উপরে বাঘের মল সংগ্রহ করি, যেটি সুন্দরবনে বা এই ধরনের প্রকল্প কিন্তু পৃথিবীর আর কোথাও হয় না। ফাইন্ডিংস কি ছিল আপনার? ফাইন্ডিংস ছিল, আমি এই সমস্ত মল নিয়ে, বাংলাদেশে তো এটি অ্যানালাইসিস করার সুযোগ নেই, আমি এগুলো ইংল্যান্ডে নিয়ে যাই। এবং সেটি নেওয়ার আরেকটি চমকপ্রদ ঘটনা একটু বলে রাখি, সেটি হচ্ছে আমি যখন দ্বিতীয়বার যাই, প্রথমবার গিয়ে আমি ডিফেন্ড করে আসি আমার প্রজেক্ট, আমার ফান্ডিং, এভরিথিং। আমি দেশে ফিরে আসি 3 মাস পরে, এসে আমি 8 মাস বনে থাকি। তারপরে এই স্যাম্পলগুলো নিয়ে আবার আমার ইউনিভার্সিটিতে যাব। আমার 3টি দেশের পারমিশন নিতে হয়েছে বাঘের স্যাম্পল নেওয়ার জন্য, কারণ বাঘ মানে হচ্ছে বিশাল ব্যাপার। এর ট্রেড বন্ধ করার জন্য, ইলিগাল ট্রেড বন্ধ করার জন্য অনেক রেস্ট্রিকশন আছে। সুইজারল্যান্ড থেকে একটা পারমিশন নিতে হয়, বাংলাদেশের বন বিভাগ থেকে একটা পারমিশন নিতে হয়, এবং ইউকের ফুড অ্যান্ড ওদের একটা আছে, রেগুলেটরি বডিজ আছে, সেখান থেকে পারমিশন নিতে হয়। এই পারমিশন আমাকে ম্যানেজ করতে হয়েছে। আমি যখন ফিরে যাই, তখন আমার 2টো লাগেজ ভর্তি হচ্ছে বাঘের মল, ছোট ছোট কন্টেনারে ভরা, এবং এগুলো আমি পাঠাতে পারছিলাম না, কোনো প্লেন নিতে রাজি না, এবং খুবই এক্সপেন্সিভ। আমার সুপারভাইজার বলল যে তুমি এগুলো হাতছাড়া করো না, তোমার সাথে নিয়ে আসার চেষ্টা করো, তুমি কুরিয়ার সার্ভিসে দিও না, কারণ কোথায় গিয়ে আটকে পড়ে থাকবে এটা তুমি আর তখন এটাকে ট্রেস করতে পারবে না, কিন্তু তুমি যদি সাথে আসো তাহলে তুমি এটা ম্যানেজ করতে পারবে সামহাও। আমি সিদ্ধান্ত নিলাম ঠিক সেটাই করব। আমি 2টো বিশাল বড় লাগেজে সেই বাঘের মল, আমার ফ্যামিলিকে বললাম কোনো কাপড় চোপড় নেওয়ার দরকার নেই, কারণ ওয়েট হচ্ছে ওভারওয়েট, 2টো লাগেজই, 4 জন মানুষ, কিন্তু এরকম অবস্থা। আমি এয়ারপোর্টে যখন ঢুকলাম, আমার ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজের, খুব ভোরবেলা। স্ক্যানিংয়ে যখন দিল, তখন দেখে যে ভেতরে এরকম কৌটা। এখন যে স্ক্যানিং করে সে ভাবলো যে এই আবার কি। আমি বললাম যে এগুলো আমার গবেষণার বাঘের মল। সে ওই যে এয়ারপোর্টে যা হয় কাস্টমসে, সে মল আর শোনেনি, সে শুনছে বাঘ। বাঘ শুনে সে লাফ দিয়ে উঠছে, আরে কি সর্বনাশ। সে স্ক্যানিং বন্ধ করে সে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে তার বস যে তাকে ডেকে নিয়ে আসছে যে স্যার এখানে তো বিশাল ঝামেলা হয়ে গেছে। কি আমি তখন বস আসার পরে আমি তাকে বোঝাতে পারছি না, উনি চোখ ঘষতে ঘষতে আসছেন, ঘুমাচ্ছিলেন হয়তো। আমি বললাম যে দেখেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি পিএইচডি করি ইংল্যান্ডে, এটা হচ্ছে সুন্দরবন থেকে সংগ্রহ করা বাঘের মল, এখানে সমস্ত কাগজপত্র আমার আছে। তখন ওনারা বললেন খুলেন, খুলে তারপরে ওনাদেরকে সেই কৌটা খোলায় সেগুলো দেখাতে হলো। দেখানোর পরে বললো ঠিক আছে ছেড়ে দাও। আমি বললাম যে না, শুধু ছেড়ে দিলে হবে না, আমার এই কাগজে স্টাম্পিং করা লাগবে, কারণ এটা যে অনুমতি আমি যে আপনাদের মাধ্যমে গেছি। এখন মজার ব্যাপার হচ্ছে, তখন বলে কি স্টাম্প দিব। আমি বললাম যে আমি যে এয়ারপোর্ট পার হচ্ছি কাস্টমসের একটা সিল দিবেন। তখন উনি বললেন যে আচ্ছা সিল কোথায়, এখন সিল খুঁজতেছে। ওই ভোরবেলা সিল খুঁজে পাচ্ছে না, আমাকে সেখান থেকে নিয়ে গেল অ্যারাইভ্যালে। আমি ডিপারচার থেকে আমাকে আবার নিচতলায় গিয়ে সেখানে কাস্টমসের লোক খুঁজে টুজে, ওখানে গিয়ে আমার আবার ব্যাখ্যা করতে হলো এটা কি ওটা কি।
এসব করে আমার সেখানে আমি প্লেন প্রায় মিস করার মতো অবস্থা। যাই হোক, আমাকে সেখান থেকে সিল টিল দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি হিথ্রো এয়ারপোর্টে গিয়ে যখন নামলাম, তখন যেহেতু এটা আমার স্টাম্প লাগবে, আমি রেড চ্যানেল দিয়ে ঢুকেছি, আমি ওই সব লাগেজ টাগেজ নিয়ে। সেখানকার কর্মকর্তারা দেখে বলতেছে, হোয়াই ইউ আর ইন দ্য রেড চ্যানেল। আমি বললাম যে আই হ্যাভ সামথিং টু ডিক্লেয়ার। বললো যে কি? আমি বললাম যে আমার কাছে এই স্যাম্পল আছে, আমার এই ডকুমেন্টস আছে, এখানে কিন্তু তোমাদের একটু স্টাম্প করে দিতে হবে। বলে যে কি আছে, খোলো। খুললাম, খুলে ওনারা দেখে হতবাক, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স বাংলাদেশেও হয় নাই, ওখানেও হয় নাই। ওনারা বাঘের কথা শুনে ওনারাও ঠিক ওই একই রকম অবস্থা। তো যাই হোক, নানান কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে স্টাম্প করে দিল। সেগুলো নিয়ে আমি আমার ল্যাবে পৌঁছালাম। এই ল্যাবে এই স্যাম্পল আমি আবার প্রায় 8 থেকে 9 মাস আমি অ্যানালাইসিস করি। কিছু বইও দেখতে পাচ্ছি, সেগুলো একটু দর্শকদের সাথে দেখাতে চাই, সেগুলো নিয়ে একটু শুনতে চাই। এখানে সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস, এগুলো কি আপনি রিসার্চ করতে করতে আসলে? এটি আসলে পিএইচডি করে দেশে ফেরার পরে ঠিক কোভিডের সময় এটি লেখা। আচ্ছা। ভাবলাম যে কিছু করি, একেবারেই ইয়ে লাগছিল, তখন বসে বসে লেখা। অনেক আগে পরিকল্পনা ছিল, কিন্তু কাজ করতে পারছিলাম না। এটি ইতিহাস, সুন্দরবনের উৎপত্তি, বাঘ কোথা থেকে এলো, কিভাবে এলো, সামগ্রিক বিষয়। 2017-এর পরে কি আর কোনো গবেষণা হয়েছে? 2017-এর পরে যখন দেশে ফিরি, দেশে ফিরে 2018 সালে যে বাঘ জরিপ হয় বাংলাদেশে দ্বিতীয়বারের মতো, সেই জরিপের নেতৃত্ব আমি দিই। কারণ এর আগে যখন 15 সালে যে জরিপটা হয়, ভারতীয় বিজ্ঞানীদেরকে এনে করা হয়েছিল ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে। কিন্তু এই যে দেশের বাঘ গণনা করা ক্যামেরা ট্র্যাপিং, এটার বলা যায় যে সরকারকে 2018 সালের যে কাজটি হয় সেটির নেতৃত্ব আমি দিই। 2024 সালে সর্বশেষ যেটি হয়েছে সেটিরও মুখ্য গবেষক এবং রিপোর্ট রাইটিং, যে এইখানে দুটো বই আছে, এই দুটো রিপোর্টই আমি আমার কোন দুটি বই? এই দুটো বই। এটা সরকারের যে বাঘ জরিপ হয়, আচ্ছা, সরকারিভাবে এই দুটো রিপোর্টেরই। বাঘের সংখ্যা আসলে কমছে কেন, মানে কি কারণ? বাঘের সংখ্যা 2009 থেকে কমতে শুরু করে এবং 2015 সালে বাঘের সংখ্যা যেটি প্রথম সরকারিভাবে করা হয় সেখানে ছিল 106টি। 2018 সালে যেটা করা হয় এই বইটি, এটিতে আমরা করি প্রথম, বাংলাদেশের বিজ্ঞানীরা নেতৃত্বে, সেখানে আমি ছিলাম সরকারের পক্ষে, এবং সেখানে আমরা পাই 114টা। আর 2024 সালে যেই স্ট্যাটাস অফ 2024 যেটা দেখালাম একটু আগে, হয় এটির নেতৃত্ব মুখ্য গবেষক হিসেবে আমি ছিলাম। এখানে আমরা পাই 125টি বাঘ। ধীরে ধীরে এখন বাড়ছে, তবে বাঘ কমার যে বিষয়টি সেটি বাঘের চোরা শিকার হয়। এক সময় ডাকাতদের আশ্রয়ে প্রশ্রয়ে এই চোরা শিকার খুব বেশি। এটা কোথায় যায়, মানে এই বাঘটা শিকার করে? এটি ডেস্টিনেশন চীন। চীনের যে ট্র্যাডিশনাল মেডিসিন আছে, সেই মেডিসিনে বাঘের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হয়। মানে এই চোরা শিকারটা কি বাংলাদেশিরাই করছেন? বাংলাদেশিরা করে। এটা নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক আছে ট্রান্সপোর্ট, পাচার হয়ে যায়। এটি একটা বই, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় বইটি। এই বইটি, আর বাকিগুলোকে ডলফিন নিয়ে, এটা ডলফিনের, এটা স্কুলের শিক্ষার্থীদের কাছে। ডলফিনের আরো দুটো সরকারি ডকুমেন্ট যেটি আমি নেতৃত্ব দিয়েছি, যে শুশুক নামে একটা প্রাণী একসময় নদীতে দেখেছেন কিনা। এই শুশুক খুবই অদ্ভুত একটা প্রাণী, খুবই মিস্টেরিয়াস। তাদের কমিউনিকেশন, তারা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তাদের ওই পানির নিচে বাচ্চা হয়, সেই বাচ্চাকে তারা আবার দুধ পান করায়। এই যে তাদের বেড়ে ওঠা, আমরা এটা সংরক্ষণের প্রথম পরিকল্পনা বাংলাদেশে তৈরি হয়, এটার নেতৃত্বে ইউএনডিপির সহযোগিতা এটা করা হয়, বন বিভাগ করে। আর এখানে একটি বই আছে নিয়ে, আমাদের কোনো বই কি এখানে আছে? হাতির বই, একটা পাণ্ডুলিপি এখন শেষ পর্যায়ে, কিন্তু প্রকাশিত হয়। আর এই বইটি এই বইটি বাচ্চাদের জন্য আমি লিখেছি। 10টি তিমি এবং ডলফিন, পৃথিবীর শুধু বাংলাদেশে নয়, অ্যামাজন নদীর ডলফিন, তাদের বেশ কিছু গল্প আকারে তুলে ধরেছি। আপনি একটু আগে যেটা বললেন যে বাঘের বেসিক্যালি চোরাচালান হয়ে যায়, এইটার উপরে কি মানে কোনো ডকুমেন্টারি বা কোনো ডকুমেন্ট আছে এখন পর্যন্ত? স্বতঃসিদ্ধ ডকুমেন্ট যে কিছু দিস ইজ প্রুভেন। আপনার কথা শুনে মনে পড়লো যে যেমন সুন্দরবনের উপরে অসাধারণ কাজ করেছে আমাদের একজন সাংবাদিক, যমুনা টেলিভিশনের মহসিনুল হাকিম। তো মহসিন হাকিম ভাই কিন্তু উনি জলদস্যু কীভাবে হয়,
কিভাবে ওরা মানে পুরো একদম জনরাটা দেখিয়েছিলেন। সো এই চোরার উপরে কি কোনো ধরনের কোনো কিছু কি আছে, কোনো এখন ইন্টারন্যাশনালি হোক ন্যাশনালি হোক কোনো রিসার্চ পেপার এগুলো কি আছে? মানে এটা আপনারই তো সেক্টর, এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। এইটার এই ধরনের গবেষণা আসলে খুব কঠিন। ওকে। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো খুবই গোপন ভাবে হয়। আচ্ছা। এবং এগুলো আবার কিছুটা হচ্ছে জীবনের ঝুঁকিও আছে। কিছু কিছু গবেষণা হয়েছে, কিছু গবেষণা আমি করেছি, সেটা হচ্ছে সুন্দরবনে কিভাবে বাঘ মারা হয়, কিভাবে হরিণ মারা হয়। কিন্তু এরপরের যে লিঙ্কেজগুলো সেগুলো নিয়ে গবেষণা খুব বেশি হয় নাই, কিছু কিছু হয়েছে। বাঘ মারাটা হয় কিভাবে? কিন্তু বাঘ মারা সুন্দরবনের প্রধানত বাঘ মারতে হচ্ছে বিষটুপ দিয়ে। আচ্ছা। বিষটুপটা হচ্ছে ফুরাডন নামে একটা ইনসেকটিসাইড আছে, যেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে খুবই বেশি দানাদার একটা বিষ, কীটপতঙ্গ মারার জন্য। তো এই ফুরাডনটা ওই সময় বিশেষ করে যখন ওই ডাকাত ছিল, যখন ডাকাতদের আশ্রয়ে একটা গ্রুপ হচ্ছে বাঘ মারত। এখন যেই প্রশ্নটি করেছিলেন যে বাঘ এখন কিভাবে বাড়ছে, কারণ ওই ডাকাতদের যখন এই মহসিনুল হাকিম বা এই যে আমাদের র্যাবের যে একটা ইয়ে ছিল, যখন ডাকাতের প্রকোপটা কমলো, তখন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে বাঘের সংখ্যা বাড়ছে। এবং ওই সময়ে বাঘের চামড়া ধরা পড়তো দেশের বিভিন্ন জায়গায়, বাঘের চামড়া, বাঘের মাথা। এবং আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ফুরাডন তারা প্রথমে হরিণ শিকার করে, হরিণ শিকার করে মাংসের মধ্যে বিষটা মাখায়, তারপরে বাঘের যে চলাচলের রাস্তা আছে এরকম রাস্তায় গাছ কেটে গাছের উপরে এটাকে বসায় রাখে। বাঘ যখন এই মাংসটা খায় 500 মিটারের মধ্যে, ডায়ামিটারের মধ্যে বাঘটা অজ্ঞান হয়ে পড়ে মারা যায়, এটা নিঃশ্বাস বন্ধ করে ফেলে। এবং তারপরে এরা হচ্ছে এই বাঘটাকে প্রসেস করে, চামড়া, এর হাড় গোড়, এর হাড়, বিভিন্ন কিছু, এবং বিভিন্ন কিছুর দাম বিভিন্ন রকম। আচ্ছা। এগুলোর অধিকাংশ জায়গাটা হচ্ছে চীন। এগুলো ট্র্যাডিশনাল মেডিসিন তৈরি করতে এগুলো ব্যবহার করা হয়। আপনি আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আপনার দেখলাম যে আপনি সম্ভবত গোলাপি হাতি, যেটা আমি আজকে প্রথম শুনলাম, গোলাপি হাতি কি আছে? এটা রাঙামাটিতে গোলাপি হাতি আসলে এটার রংটা একটু গোলাপি। এটা বিশেষ করে যখন সাঁতরায় হাতিগুলো পানিতে ভিজলে এর রংটা হচ্ছে গোলাপি দেখা যায় খুব বেশি। ওকে। তবে হাতির লিটারেচারে সাধারণত কি হোয়াইট এলিফ্যান্ট বলে, সাদা হাতি বলে, কিন্তু পিওর সাদা হাতি বলতে খুব বেশি নাই, পার্শিয়ালি হয়, কিন্তু এটা গোলাপিটাই হচ্ছে বেশি হয়। কিন্তু লিটারেচারে এটাকে হোয়াইট এলিফ্যান্ট বলে। আমি গোলাপি হাতি বলেছি এই কারণে, যেটা সাদা হাতি বললে সাধারণ মানুষের কাছে মনে হবে যে এটা আবার সাদা হয় কি করে, কারণ সায়েন্স কমিউনিকেট করার কিছু উপায় আছে। এটা সরাসরি আপনি বললে অনেক সময় এটা মানে সাধারণ মানুষের মধ্যে এটি অন্যভাবে যায়। যেহেতু আমি পত্রিকায় লিখেছি তখন আমি এটাকে গোলাপি লিখেছি, কারণ গোলাপিটাও লিটারেচারে আছে, কারণ গোলাপিটার সাথে কিছুটা যায়। এটি খুবই রেয়ার ঘটনা, বিশেষ করে বন্য পরিবেশে এই ধরনের হাতি শ্রীলঙ্কাতে একটা আছে, আর পালা হাতির মধ্যে থাইল্যান্ডে আছে এবং হচ্ছে মিয়ানমারে আছে। এই সাদা হাতিকে সাধারণত শুভ্রতার প্রতীক, শুদ্ধতার প্রতীক এবং হচ্ছে পবিত্রতার প্রতীক হিসেবে ওই সমস্ত দেশে দেখা হয়। এবং সাদা হাতির অনেক পেছনের ইতিহাস আছে। রাজাদের এই সম্পত্তিকে বলা হয় রাজাদের সম্পত্তি, হাতিগুলো। এবং যেই রাজার কাছে যত বেশি সাদা হাতি থাকতো বলা হতো যে ওই রাজা সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং সাকসেসফুল তার রাজ্য পরিচালনায়। ফলে রাজারা এগুলোকে সবসময় খুব আদর যত্ন করে এগুলো পালন করতো এবং সংখ্যা বাড়াতো। এবং থাইল্যান্ডেই মূলত এই ইতিহাসগুলো আছে। সম্প্রতি মিয়ানমারে যিনি এখন আমরা বলি যিনি প্রধান আর কি, সামরিক বা দেশে নেতৃত্ব দিচ্ছেন, তিনিও একটা সাদা হাতি পাওয়ার পরে সেটাকে তিনি দেখে এসেছেন, তার যত্নার্থী থেকে শুরু করে সব কিছু তিনি করেছেন। তো বন্য পরিবেশে এদের সংখ্যা একেবারেই কম। শ্রীলঙ্কাতে একটা আছে, আর আমাদের দেশে প্রথমবারের মতো এটি দেখা গেল। এটি একেবারেই ছোট্ট একটা নিউজ লিঙ্কের মাধ্যমে এটি আমি খবর পাই। প্রথমে হচ্ছে এটা এই গত মাসের 15 তারিখে 14 তারিখে দেখার পরে হাতিটা কাপ্তাইলেকে সাঁতরিয়ে যাচ্ছিল একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে। আমি যখন বাচ্চাটা দেখি তখন আমার কাছে মনে হলো দিস ইজ ডিফারেন্ট, আমি এটা কখনো দেখি নাই। এবং কাকতালীয়ভাবে এর সাথে দুটো ঘটনা আছে। আমি হাতি নিয়ে একটা বই লিখছিলাম এবং এটা শেষের পর্যায়ে, এবং সেখানে সাদা হাতি নিয়ে আমি শেষ মুহূর্তে লেখালেখি করছিলাম এবং গবেষণা করছিলাম। আরেকটি হচ্ছে যে ঈদের ঠিক আগে অর্থাৎ ঈদ হলো 6-7 তারিখে, তার আগে আমি শেরপুর যেতে চাচ্ছিলাম যে হাতির কিছু ছবি তুলতে আমার বইয়ের কাভারে দেওয়ার জন্য।
ঠিক এই মুহূর্তে যখন আমি এটা দেখি 14 তারিখে রাতে, তার পরের দিন আমি সিদ্ধান্ত নেই আমি রাঙামাটি যাব। আচ্ছা। এবং আমি রাঙামাটি যাই হচ্ছে শেষ মানে রাতের বাসে, ওখানে সব যোগাযোগ করে স্পিড বোটে ওই জায়গায় পৌঁছাই, তারপরে হাতি দেখি এবং সেখানে আসলে একটা লাইফ থ্রেটেনিং অবস্থা তৈরি হয়। হাতির আক্রমণে পড়েছিলাম খুবই মারাত্মকভাবে, এবং স্থানীয় একটা বাচ্চা মেয়েই বলা যাবে, একজন তার বাবা সহ সেখানে এসেছিল, এবং হাতি বেসিক্যালি আমাদেরকে তাড়া করে, এবং যে হাতিটা তাড়া করে সেটা ওই মেয়ের সাথে প্রথমে সংঘর্ষ হয়। আমি ছিলাম ঠিক সামনে, কিন্তু ওই মেয়েটা ছিল, যেহেতু আশেপাশে বাড়িঘরও আছে আসলে, ফলে হাতির সাথে তাদের দৈনন্দিন এরকম ঘটনা ঘটেব। কিন্তু আমি বারবার মানুষকে নিষেধ করছিলাম যে আপনারা এখান থেকে চলে যান। তো আমি যেহেতু ব্যস্ত ছিলাম ছবি তুলতে, হাতি হচ্ছে যখন আক্রমণ করে তখন আমি পেছন ফিরে দৌড় দিই, মেয়েটা একটু পেছনে পড়ে যায়, আর এর মধ্যে সবাই চলে গেছে। হাতির সাথে যখন মেয়েটা সংঘর্ষ হয় তখন হাতিটা, কারণ আমার দিকে ছিল হাতির টার্গেট, আমার কাছে বড় ক্যামেরা ছিল এবং আমি ছিলাম সবচেয়ে কাছে, মেয়ের সাথে বাধাপ্রাপ্ত হওয়াতে হাতিটা আর আমাকে ধরেনি। আমি ঠিক 3-4 ফিট দূরে ছিলাম হাতি থেকে, 3-4 ফিট দূরে এসে পাহাড় একটু ঢালু, বেশ উঁচু জঙ্গল, আমি পড়ে যাই, উপর হয়ে পড়ে শেষরায় 3-4 ফিট সামনে যাই, আমার ক্যামেরা এক জায়গায় পড়ে যায়, এবং হাতির সাথে যখন মেয়ের সংঘর্ষ হয় হাতিটা ফিরে যায়, কারণ ওরও বাচ্চা ছিল। এই যে গোলাপি হাতি, এই গোলাপি হাতির সাথে আরেকটা মা ছিল, তার বাচ্চাটা 3 মাস বয়সী, আর গোলাপি হাতির বাচ্চাটা 1.5 মাস 1 মাস বয়সী। ফলে সেও চিন্তা করছে তার বাচ্চা ইনসিকিউর হয়ে যাচ্ছে এবং সে চলে গেছে, এবং আল্লাহর রহমতে এই মেয়েটাকে সে কিছু করেনি। মেয়েটা ঠিক বলের মতো হাতির মাঝখানে পায়ের মধ্যে পড়ে যায়, হাতিটা ফেরত যায়। আমি কনসাস ছিলাম না কয়েক মিনিট, আমি সামনে পড়ে যাই, আমার ক্যামেরা কোথায় পড়ে যায়, এরপরে আমি শুধু পেছনে ফিরে দেখলাম যে হাতি ব্যাক করছে। তখন সেখান থেকে উঠে আসি, ওই মেয়েকে উদ্ধার করে আমরা স্পিড বোট নিয়ে মেয়েকে ফুল অ্যাডভেঞ্চারাস লাইফ। আমাদের আসলে সময়টা কীভাবে চলে গেল আমরাও কিছুটা হাতির দেখে ফেলেছি আপনার বলার মধ্য দিয়ে। তবে এটা ঠিক যে আপনি খুব চমৎকার কাজ করছেন, এবং আমার মনে হয় যে আপনার কাজ, আপনার ক্যারিয়ার সব কিছুকে আপনি এনজয় করছেন। আপনার কিছুটা সময় আজকে আমাদেরকে দিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক বেশি শুভকামনা থাকছে ভবিষ্যতের জন্য। ধন্যবাদ। জি।